হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম সবাই পাশে বসে আছে। আমি ওদের কথা শুনতে পেয়েও চোখ মেলালাম না। আস্তে আস্তে সব হিসাব মেলাতে লাগলাম। সেই প্রথম দেখার কথা, ওর আচরণ, আমাকে নিয়ে দোকানে যাওয়ার কথা, 3 পিস গিফট, ওর মায়ের কথা, কেন আন্টি আমাকে এই কথাগুলো বলেছিল, আমাকেই ওকে বোঝানোর দায়িত্ব দিল। সব হিসাব মিলে গেল। আমি দিশারা হয়ে গেলাম। চোখ মেলে তাকালে ওরা সবাই খুশি হলেও আমি আমার ভিতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি যাকে ভালোবাসি সে নিলয়, কিন্তু ও আমার ছোট। যদিও সেটা খুব বেশি ব্যবধান না, তাও আমার যেন বিশ্বাস হচ্ছিল না। কেন ও এমন করলো? কেন আমাকে ঠকালো? একবার ভাবলাম ওকে অনেক বকা দেব, কিন্তু কেন জানি সেটারও সাহস পাচ্ছিলাম না। আমার অবচেতন মন ওকেই বারবার পেতে চাইছিল। তবুও ওকে আমার কিছু বলতেই হবে। কিছুটা সুস্থ হয়ে ওকে কল করি, দেখি ওর নাম্বার বন্ধ। এরপর সেই নাম্বারে কল করি, দেখি সেটাও বন্ধ। দৌড়ে আরাপের কাছে গেলাম। কিছু বলবে আপু? কি হয়েছে তোর? নিলয় কোথায় জানিস? না, ওর সাথে অনেক দিন যোগাযোগ হয় না। কেন বলতো? চমকে উঠে বলল, ওর নাম্বার কয়টা? কল দে তো। ওকে আমার খুব দরকার আরাপ, খুব দরকার। আরাপ আমার কথা না বুঝতে পেরে নিলয়কে কল করলো, তাও বন্ধ বলছে। আমি ওর মায়ের নাম্বারে কল করলাম, সেটাও কানেক্ট করতে পারলাম না। হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। সেই সময় থেকে আমার নরকের জীবন শুরু হলো। আমি খাওয়া নাওয়া প্রায় ছেড়ে দিলাম, কথা বলা বন্ধ করে দিলাম। এর মধ্যে নন ক্যাডারের গেজেট বের হলো। আমি সমাজসেবা অধিদপ্তরে উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে নির্বাচিত হলাম। তবুও মনের অবস্থা পরিবর্তন হলো না। আমার এটাই মনে হতো যে নিলয়কেই আমার জীবনে প্রয়োজন, সব কিছুর বিনিময়ে। কিন্তু তাকে আমি ওর কোথাও খুঁজে পেলাম না। বাবা মা আমার অবস্থা খারাপ দেখে দ্রুত বিয়ের ব্যবস্থা করলো। শুরু হলো নতুন লড়াই, মনের বিরুদ্ধে লড়াই। তারপরের কথা তো জানেনি। এখন রাত 3:45, সবাই ঘুমিয়ে আমি বসে বসে ডায়েরি লিখছিলাম। এখন শুয়ে পড়তে হবে। ঘুম আসবে না যদিও, কতদিন ঘুমাই না তা আমি নিজেও জানি না। আজকের মতো আল্লাহ হাফেজ। ইরামের কাহিনীটা পড়ে খুবই মনে খারাপ হলো। কেন নিলয় হারিয়ে গেল? সে প্রশ্ন তাকে আহত করেছে। আবার ভাবতে লাগলো, এত কঠিনভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে? ডায়েরিতে তো আর মানুষ মিথ্যে লেখে না, গল্প লেখে না। যে সত্যি মানুষ অন্যের কাছ থেকে প্রকাশ পায় না, তাই লিখে ডায়েরিতে। আজ ইরামের নতুন করে ছেলেদের নিয়ে ভালো ধারণা তৈরি হলো। ও ভাবতে লাগলো, ওর জীবনে কি এমন কেউ আসবে যে ওর জীবনকে পাল্টে দেবে, এই একাকিত্ব থেকে মুক্তি দেবে। ইরাম আরও কয়েকটা সাদা পৃষ্ঠা উল্টালো। এরপর আবার লেখা। ভাবতে পারিনি এত দ্রুত আবার লিখতে বসবো। আজ আমার বিয়ের 3য় দিন। শ্বশুরবাড়িতে বসেই লিখছি। 2 দিন পূর্বে সকালের আলো ফুটতেই বাড়িতে বিয়ের আমেজ শুরু হয়ে গেল। রান্নার লোক এসেছে, আত্মীয় স্বজনে ভরপুর। সকালে নাস্তা সেরেই আমাকে পালা নিয়ে যাওয়া হলো। এত কিছুর মাঝেও আমি শান্তি পাচ্ছি না। মনে মনে ভাবছি, নিলয় তুমি কোথায়? কেন আমাকে এত ভালোবাসা শিখিয়েছো? এখন কোথায় হারিয়ে গেছো না বলো? কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে। সেদিনের বলা কথায় তুমি অভিমান করে চলে গেছো। আমি ভালো নেই নিলয়, আমি কখনো ভালো থাকবো না, কখনো না। তোমাকেও ক্ষমা করবো না কোনো দিন। সাজগোজ শেষে বাসায় আসার বড় যাত্রীও চলে এসেছে। ওদের ওয়েলকাম করার জন্য অনেকে গেল। সময় যত গণিয়ে আছে তত দম বন্ধ হয়ে আছে। শুধু মনে হচ্ছে একবার কাবিনের কাগজে স্বাক্ষর করলে আমি আর কোনো দিন নিলয়কে পাবো না। কিন্তু কিছু করারও নেই আমার। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ শুনি নিলয়ের মায়ের গলা। আমি আন্টিকে দেখে সালাম দিয়ে এগিয়ে গেলাম নিলয়ের ব্যাপারে কথা বলতে।
কিন্তু আন্টি সে সুযোগ না দিয়ে চলে গেল। ভাবলাম হয়তো আরাপ দাওয়াত করেছে, তাহলে নিশ্চয়ই নিলয়ও আসবে, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। বিয়ের পড়ানোর জন্য কাজে চলে এলো, কিন্তু বিয়ের আসরে আমি আর গেলাম না। আমার রুমে বসেই সাইন করে দিলাম। খাওয়া আর পরিচয় পর্ব সেরে আমাকে বিদায় দেওয়ার পালা। মা কাঁদছে, বাবাও কাঁদছে, কিন্তু আমার চোখে এক ফোঁটা পানি ছিল না। মনে হয় যেন কান্না বহু আগেই শেষ হয়ে গেছে আমার। তখন আর কি ঘটেছে সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আমি গিয়ে গাড়িতে বসলাম। আমার পাশে আমার এক কাজিন বসেছে। এরপর আমার স্বামী, যাকে আমি এখনও কবুল বলে মেনে নিতে পারিনি। গাড়িতে কেউ কোনো কথা বলল না। বাসায় এসে পৌঁছানোর পর আমাকে বরণ করে ঘরে নিয়ে গেল। এরপর বরের খালা, কাকি, কাজিনরা এসে আমাকে দেখে গেল, খাইয়ে দিয়ে গেল। রাত 12টা বাজে প্রায়। বরের আসার পালা। আমার অন্তর আত্মা শুকিয়ে যেতে লাগলো। মনে মনে দোয়া পড়ছিলাম যাতে খারাপ কিছু না ঘটে। দরজায় আওয়াজ পেয়ে নড়ে চড়ে বসলাম। দেখি উনি এসেছেন। এসে সামনে দাঁড়িয়ে আছেন। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। উনি কথা বলে উঠল, সমাজসেবক ম্যাডাম, আপনি তো সমাজের সেবা করার দায়িত্ব নিয়েছেন। আমি কি আপনাকে সেবা করার ভালোবাসার দায়িত্ব নিতে পারি? আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। এটা তো নিলয়ের গলা, কিন্তু তা কি করে সম্ভব? আমি ভাবতে লাগলাম হয়তো ওকে নিয়ে বেশি চিন্তা করার ফলে হ্যালুসিনেশন হচ্ছে। তখনই আবার বলে উঠল, কি হলো ম্যাডাম, আপনি আমাকে কি সুযোগ দিতে চাচ্ছেন না? আমি কিন্তু জোর করে সে সুযোগ আদায় করে নেব। আমি ঘুমটা ফেলে তার দিকে তাকালাম। এ তো সত্যিই নিলয়, নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে? উফ, গুলিয়ে ফেলছি সব। চোখ কষলে আবার তাকালাম। না, আমার ভুল হচ্ছে না। আমি উঠে কোনো কিছু না ভেবে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কেঁদে কেঁদেই বললাম, দুষ্ট, বদলোক, ফাঁকিবাজ, কেন লুকোচুরি করেছো এতদিন? কেন কেন হারিয়ে গিয়েছিলে সেদিন? কত খুঁজেছি তোমায়, কেন এত কষ্ট দিয়েছিলে বলো? আমি তো ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিলয়, খুব ভালোবাসি তোমাকে। এরপর ভ্যা করে কাঁদতে থাকলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মুখটা ওর সামনে এনে বলল, এই যে আপনি আমাকে এতটা ভালোবেসেছেন, আমার জন্য কেঁদে প্রশান্ত মহাসাগর বানিয়েছেন, আমার জন্য অপেক্ষা করেছেন। লুকিয়ে না থাকলে জানতাম কি করে। সৃষ্টিকর্তা হয়তো আমাদের প্রেমকে পবিত্র করে শুরু করে দেবেন বলে এতদিন আমাদের দূরে সরিয়ে রেখেছেন। তিনি চাননি আমরা হারাম সম্পর্কে গড়ে তুলি। আমার কপালের উপর চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আসমানি পাখি, বুকের ভিতর যে তুমুল ঝড় হচ্ছে, তুমি কি সেখানে চুমু খাবে একটা? বছরের পর বছর জমানো ঝড়ে তুমি ঠোঁট না ছোঁয়ালে যে থামবে না। আমি অবাক হয়ে আমার স্বপ্নের রাজপুত্রকে দেখছি। অপূর্ব সুন্দর, নিষ্পাপ, নির্মল, শুভ্র একটা মানুষ, যাকে শুধু মানুষ কল্পনাতেই পায়, বাস্তব হয়ে ধরা দেয় হাজার বছর পর। ভিতরে কিছু ঘটনা যা বিয়ের পর নিলয় আমাকে বলেছে। বাসা থেকে বারবার বিয়ের প্রস্তাব আসার কথা আরাপের কাছে শুনে নিলয় তার বাসায় বলেছিল। এটা শুনে ওর বাবা মা খুব রিয়্যাক্ট করেছিল। তারা আমার উপরে বেশ রেগেছিল, কিন্তু পরে যখন জানলো যে আমি জানি না, তারা ওকে বুঝালো। শেষে না পেরে আমাকে বলল, ভেবেছিল আমি বললে ও ফিরে যাবে, কিন্তু উল্টো তার জেদ বেড়ে গেছে। এরপরেও যখন ওকে ফেরাতে পারলো না, আঙ্কেল আমার সাথে কথা বলতে চাইলো। কথা বলে তার মত পরিবর্তন করলেন। জানি না কেন সে ইমপ্রেসড হইল। তারপর নিলয়ের রেজাল্ট দিল, শিক্ষা ক্যাডারে চাকরি হলো। সে আরাপের সাথে চুক্তি করে বাবাকেও ম্যানেজ করলো। কিন্তু বাবা বলল, আমার মেয়ে তো তোমাকে সে চোখে দেখেনি। তুমি যাই করেছো সেটা যে তুমি, সেটাও তো জানতো না। আগে তোমার জেনে নিতে হবে যে সে জানে কি না। সে চাইলে আমি তোমাকে দেব। এরপর সে আরাপের সাথে বুদ্ধি করে সেই কাগজগুলো টেবিলে রাখলো, যাতে আমি জানতে পেরে কি রিয়েক্ট করি। সে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেখতে চেয়েছিল আমি তার জন্য পাগল হয়ে গেলাম। এরপর যখন দেখলো আমি তাকে চাই, তখন বিয়ের আয়োজন করলো। আমি সত্যি কোনোদিন ভাবিনি আমার জীবনে এত ভালো একটা মানুষ আসবে, যে আমাকে চোখে হারাবে। আমি সত্যি ভাগ্যবতী।
আমি চাই সবাই এমন সুখী হোক। ইরামের ডায়েরি পড়া শেষ হলো। আজ তার পুরুষদের প্রতি ধারণা পাল্টে গেল। মনে হলো পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে যারা হাজার মেয়েদের চোখের ইশারায় হাজারবার দর্শন করে, আবার তেমনই নিলয়ের মতো ছেলেরাও আছে যারা একটা মেয়েকে হাজারভাবে ভালোবাসে, লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, বিপদে ঢাল হয়ে আসে, সম্মান দিয়ে সম্পর্কে জড়ায়। সে আজ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো। এমন কেউ আছে নিশ্চয়ই যে তাকে অনেক ভালোবাসা দিবে। নিশ্চয়ই রাতের পর দিন আসে, দুঃখের পর সুখ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। এটা খুব বেশি ব্যবধান না, তাও আমার যেন বিশ্বাস হচ্ছিল না। কেন ও এমন করলো? কেন আমাকে ঠকালো? একবার ভাবলাম ওকে অনেক বকা দেব, কিন্তু কেন জানি সেটারও সাহস পাচ্ছিলাম না। আমার অবচেতন মন ওকেই বারবার পেতে চাইছিল। তবুও ওকে আমার কিছু বলতেই হবে। কিছুটা সুস্থ হয়ে ওকে কল করি, দেখি ওর নাম্বার বন্ধ। এরপর সেই নাম্বারে কল করি, দেখি সেটা বন্ধ। দৌড়ে আরাপের কাছে গেলাম। কিছু বলবে আপু? কি হয়েছে তোর? নিলয় কোথায় জানিস? না, ওর সাথে অনেক দিন যোগাযোগ হয় না। কেন বল তো? চমকে উঠে বলল। ওর নাম্বার কয়টা? কল দে তো। ওকে আমার খুব দরকার আরাপ, খুব দরকার। আরাপ আমার কথা না বুঝতে পেরে নিলয়কে কল করলো, তাও বন্ধ বলছে। আমি ওর মায়ের নাম্বারে কল করলাম, সেটাও কানেক্ট করতে পারলাম না। হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। সেই সময় থেকে আমার নরকের জীবন শুরু হলো। আমি খাওয়া নাওয়া প্রায় ছেড়ে দিলাম, কথা বলা বন্ধ করে দিলাম। এর মধ্যে নন ক্যাডারের গেজেট বের হলো। আমি সমাজসেবা অধিদপ্তরে উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে নির্বাচিত হলাম। তবুও মনের অবস্থা পরিবর্তন হলো না। আমার এটাই মনে হতো যে নিলয়কেই আমার জীবনে প্রয়োজন, সব কিছুর বিনিময়ে। কিন্তু তাকে আমি ওর কোথাও খুঁজে পেলাম না। বাবা মা আমার অবস্থা খারাপ দেখে দ্রুত বিয়ের ব্যবস্থা করলো। শুরু হলো নতুন লড়াই, মনের বিরুদ্ধে লড়াই। তারপরের কথা তো জানেনি। এখন রাত 3:45, সবাই ঘুমিয়ে আমি বসে বসে ডায়েরি লিখছিলাম। এখন শুয়ে পড়তে হবে। ঘুম আসবে না যদিও, কতদিন ঘুমাই না তা আমি নিজেও জানি না। আজকের মতো আল্লাহ হাফেজ। ইরামের কাহিনীটা পড়ে খুবই মনে খারাপ হলো। কেন নিলয় হারিয়ে গেল সে প্রশ্ন তাকে আহত করেছে। আবার ভাবতে লাগলো, এত কঠিনভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে? ডায়েরিতে তো আর মানুষ মিথ্যে লেখে না, গল্প লেখে না। যে সত্যি মানুষ অন্যের কাছ থেকে প্রকাশ পায় না, তাই লিখে ডায়েরিতে। আজ ইরামের নতুন করে ছেলেদের নিয়ে ভালো ধারণা তৈরি হলো। ও ভাবতে লাগলো, ওর জীবনে কি এমন কেউ আসবে যে ওর জীবনকে পাল্টে দেবে, এই একাকিত্ব থেকে মুক্তি দেবে। ইরাম আরও কয়েকটা সাদা পৃষ্ঠা উল্টালো। এরপর আবার লেখা। ভাবতে পারিনি এত দ্রুত আবার লিখতে বসবো। আজ আমার বিয়ের 3য় দিন। শ্বশুরবাড়িতে বসেই লিখছি। 2 দিন পূর্বে সকালের আলো ফুটতেই বাড়িতে বিয়ের আমেজ শুরু হয়ে গেল। রান্নার লোক এসেছে, আত্মীয় স্বজনে ভরপুর। সকালে নাস্তা সেরেই আমাকে পালা নিয়ে যাওয়া হলো। এত কিছুর মাঝেও আমি শান্তি পাচ্ছি না। মনে মনে ভাবছি, নিলয় তুমি কোথায়? কেন আমাকে এত ভালোবাসা শিখিয়েছো? এখন কোথায় হারিয়ে গেছো না বলো? কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে। সেদিনের বলা কথায় তুমি অভিমান করে চলে গেছো। আমি ভালো নেই নিলয়, আমি কখনো ভালো থাকবো না, কখনো না। তোমাকেও ক্ষমা করবো না কোনো দিন। সাজগোজ শেষে বাসায় আসার বড় যাত্রীও চলে এসেছে। ওদের ওয়েলকাম করার জন্য অনেকে গেল। সময় যত গণিয়ে আসছে তত দম বন্ধ হয়ে আসছে। শুধু মনে হচ্ছে একবার কাবিনের কাগজে স্বাক্ষর করলে আমি আর কোনো দিন নিলয়কে পাবো না। কিন্তু কিছু করারও নেই আমার। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ শুনি নিলয়ের মায়ের গলা। আমি আন্টিকে দেখে সালাম দিয়ে এগিয়ে গেলাম নিলয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু আন্টি সে সুযোগ না দিয়ে চলে গেল। ভাবলাম হয়তো আরাপ দাওয়াত করেছে, তাহলে নিশ্চয়ই নিলয়ও আসবে, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না।
বিয়ের পড়ানোর জন্য কাজে চলে এলো। কিন্তু বিয়ের আসরে আমি আর গেলাম না। আমার রুমে বসেই সাইন করে দিলাম। খাওয়া আর পরিচয় পর্ব সেরে আমাকে বিদায় দেওয়ার পালা। মা কাঁদছে, বাবাও কাঁদছে, কিন্তু আমার চোখে এক ফোঁটা পানি ছিল না। মনে হয় যেন কান্না বহু আগেই শেষ হয়ে গেছে আমার। তখন আর কি ঘটেছে সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আমি গিয়ে গাড়িতে বসলাম। আমার পাশে আমার এক কাজিন বসেছে। এরপর আমার স্বামী, যাকে আমি এখনও কবুল বলে মেনে নিতে পারিনি। গাড়িতে কেউ কোনো কথা বলল না। বাসায়